আছে বিস্কুট সমস্যা আছে স্যার আমরা কথা বলি স্যার আপনি চা খান চা পাখি পাখি আমরা কিছু কথা বলি স্যার জি চোখ বাঁধতে হবে সাড়ে চোখ খুলে দেয়নি আপনার জি খুলে না স্যার চোখ বাঁধতে হবে না স্যার কি বল খুলে দিচ্ছি স্যার নো প্রবলেম স্যার নো প্রবলেম স্যার স্যার আমরা 1986 থেকে শুরু করি স্যার ওই জিনিসটা একটু বলেন তো স্যার যে 1986 এ নেত্রী লাল দিঘির ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান। আবার 2 দিন পরে উনি কেন স্যার ওনার কথা চেঞ্জ করে আবার কেন স্যার ইলেকশনে কন্টেন্ট করার ঘোষণা দিলেন? এই জিনিসটা কি স্যার? জিনিসটা তো 1986 কথা আমি বলেছিলাম স্যার দাদা কালকে বলছি স্যার সেটাই আমরা আবার একটু করে দিচ্ছি স্যার। কালকে রাত্রে যেটা স্যার স্যার 96 থেকে আরম্ভ 1986 থেকে হয়েছে না স্যার? জি না 90 না স্যার তারপরে অফিসার 1986 সালের ঘটনা একটু নির্বাচনে যাবে না, তারপরে আবার জি 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 এটা আপনি বলতে পারেন। আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর দিতে হবে। আমি কি বলবো স্যার কি বলবেন? জি 1986 এ ইলেকশনে লালদিঘি ময়দানে হ্যাঁ লালদিঘির ময়দানে স্যার উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে, মানে এরপরে আসে আবার মানে কে বলেছিল স্যার? এটা নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ কি বলছেন স্যার শেখ হাসিনা? যারা ইলেকশন করবে তারা জাতীয় বেঈমান হবে। হ্যাঁ স্যার পরে আবার সেই ইলেকশনে পার্টিসিপেট করলো, সেটা দেশের মানুষও ভালোভাবে নেয়। দেশের মানুষের কথা পরে আসছে, আপনার দলের মধ্যে কি রিপারকাশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপারকাশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে, কারণ একবার এক কথা বলে ভালো হবে না। এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকেই বলছে। কারা সে নেতারা? মানে কারা ছিল তো? এখানে আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তুফান আহমদ, আমির হোসেন আমু, জিলুর রহমান, এরাই তো নেতা। এরপরে নেত্রীর পরে হ্যাঁ স্যার এরাই বললো এটা এর কনসিকুয়েন্সটা ভালো হয়, তাই বললো? ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য, আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 96 এর ইলেকশন 86 এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল। একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার মানে বোঝা হচ্ছে ক্ষমতার ব্যাপার আপনি তো বুঝতে পারছেন যে এটা একটা পাতানো ইলেকশন। তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা শেখ হাসিনা নিলেন? পাওয়ার এন্ড মানি কথাই তো শোনা যায়। পাওয়ার এন্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য, যে ইলেকশনটা মানে কার পাওয়ার? পাওয়ার মানে রাষ্ট্রীয়, মানে কার এই পাওয়ার লিস্টটা কার বেশি ছিল? মানে এটা তো দিনের টাইমে হু ওয়াজ ভেরি ডিজায়ারস হচ্ছে মূল নেত্রী দলের, স্যার কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিস্টটা বেশি ছিল, মানে হি ওয়াজ ডিজায়ারস টু পাওয়ার।
আর অর্থটা কি বুঝলাম না অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায়, হঠাৎ ইলেকশন করবো, এখন আমার খরচ লাগবে সেরকম। মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? এটা তখন যে পাওয়ার রুলিং পার্টি। হ্যাঁ স্যার, সরি স্যার, এই একটা রিং। না, আপনার তো আসবে। স্যার স্যার বলেন স্যার, 10 কোটি টাকা যে দিয়েছিল স্যার, কে কাকে দিয়েছিল? এটা তো জাতীয় পার্টি এরশাদ সাহেবের পার্টি। মানে এরশাদ সাহেব বললাম স্যার জাতীয় পার্টি, কে কখন কার হাতে দিয়েছিল স্যার এটা? এটা হাতে দেওয়াটা, এটা দিছে, এটা তো নেত্রীকে দিবে। মানে এরশাদ সাহেব তো তখন প্রেসিডেন্ট ছিলেন মনে হয়। জি, প্রেসিডেন্ট কি নিজের হাতে টাকা দিয়ে দিয়েছেন স্যার? না নিজের হাতে তো দেন। কার মাধ্যমে দিল? কারণ শেখ হাসিনার বাসায় যে কে পৌঁছে দিয়ে আসলো স্যার? আমার ধারণা নাজির রহমান মঞ্জুর হতে পারে। তখন নাজির রহমান কি ছিলেন? জাতীয় পার্টিতে ছিল তো। না ছিলেন তখন, ওনার অ্যাপয়েন্টমেন্টটা কি ছিল, কি মন্ত্রী ছিলেন তখন? আমার ঠিক খেয়াল নেই। ওরা তো আত্মীয় স্যার, তাই না স্যার? আবার জি, আত্মীয়। স্যার এই জিনিসটা, দুইটা জিনিস কি আপনার কাছে কি মনে, আপনার কি মানে কমেন্ট অ্যাবাউট দ্যাট ম্যাটার, যে উনি যে প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আবার অর্থ? না, এটা তো রাজনীতির যে একটা স্বাভাবিক যে একটা আদর্শের রাজনীতি। স্যার আপনাদের রাজনীতি কিন্তু, মুক্তিযুদ্ধ কিন্তু আপনাদের নেতৃত্বেই সমর্থিত হয়েছে। আদর্শের রাজনীতির আদর্শটা থাকে না। না এর দ্বারা কি সবার কাছে এটা উন্মোচিত হয়ে গেল না যে ওই ইলেকশন নিয়ে তো অনেক আপনার ক্ষমতা লিপ্সা এবং এবং অর্থ লিপ্সা দুইটাই কি মনে হয়েছে না যে আপনাদের এই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে? কার ক্ষমতা লিপ্সা সে মানে স্যার অর্থ লিপ্সাটা প্রতিফলিত হলো? এখানে আমাদের মূল নেত্রী যিনি, যিনি পার্টির প্রধান, তার উপরে এই জিনিসটা বর্তমান না স্যার? অবশ্যই ক্ষমতার লিস্টটা তো এখানে, যেহেতু এরশাদ প্রেসিডেন্ট এবং এরশাদ কি তাকে প্রধানমন্ত্রী করাবে, আওয়ামী লীগের কেউকে প্রধানমন্ত্রী করাবে, এটা তো অবশ্যই জানতো যে এটা প্রধানমন্ত্রী ওরাই নিবে, জাতীয় পার্টি যারা তারাই অপোজিশনের থাকতে পারবে। ওনার ধারণা ছিল উনি হয়তো প্রধানমন্ত্রী হতে পারে। পরে তো বানানো না স্যার? না, ওইটা তো করলো না। তাহলে লাভ হলো কি স্যার? লাভ তো হয়নি। না, লাভের মধ্যে লাভ আছে 10 কোটি টাকা। লাভে টাকার লাভ পেয়ে আর কি। কি বলেন স্যার? না, তো কিছু না। টাকা কি স্যার সবই খরচ হয়েছিল স্যার? ওই ইলেকশন তো, ওই সময় ইলেকশন স্যার, এটা তো একটা পার্সিক মানে স্যার ওখানে তো টাকা পয়সা ক্যাম্পেইন এক্সপেন্ডিচার তো তেমন হয়নি বলে আমার মনে হচ্ছে। 300টা আসন তো কত হয়েছে আমি ঠিক জানি না, তবে এখনকার স্যার আপনি পরবর্তী ইলেকশনটা আসেন 2001 এই ইলেকশনের মধ্যে যেমন স্যার ক্যাম্পেইন এক্সপেন্ডিচার হয়েছে, ওই সময় তো এরকম ছিল না স্যার। এবং কন্টেস্ট ছিল ইলেকশনের, জানো স্যার? বেশ কন্টেস্ট ছিল। তো ম্যাক্সিমাম টাকাই তো স্যার আপনার সেভ হয়েছে স্যার। হতে পারে। না, এই সময় সিএসের ইলেকশনে তো অনেকে তো, অনেক কেন্দ্রে তো কোনো ভোট কেন্দ্রে কোনো ভোটারই যায় নাই, এরকম হয়েছিল। ওটা আসলে পার্সিক্যাল, একেবারে সম্পূর্ণ পার্সিক্যাল। অনেক কেন্দ্রে ভোট এই যায় নাই, মানে কোনো ভোটারই যায় নাই। জি। আচ্ছা স্যার, আমার সেকেন্ড পয়েন্ট আছে 1991 এ স্যার বিস্কুট খাচ্ছেন না স্যার? আপনি ভাববেন না আমি স্যার খান স্যার, অসুখ স্যার। আপনি এই কয়দিনে আমাদের সাথে স্যার, আপনার সাথে আমাদের রিলেশনটা কিন্তু ওইরকম নেই আপনার।
কি আমাদের সাথে একটা ফ্রেন্ডলি একটা রিলেশন হয়ে গেছে না স্যার? রিলেশনটা আপনারা রাখবেন ভবিষ্যতে। ইনশাআল্লাহ স্যার, কেন রাখবো স্যার? স্যার আরেকটা জিনিস আমি আপনাকে বলি স্যার, 1991-এ স্যার আপনাদের তো ছিল ভালো, পপুলারিটি অ্যাসেসমেন্টে তো আমরা শুনেছি আপনাদের পজিশন ভালো ছিল, কিন্তু স্যার ওই সময় নাকি আপনারা এও করে ফেলেছিলেন স্যার। জি, জনপ্রিয়টি আপনারা এগিয়েছিলেন শোনা যায়, ওই সময় নাকি আপনার ইলেকশনের আগে একটা ক্যাবিনেট তৈরি করে ফেলেছিলেন, মনে কারা কারা যাতে আমরা জিতে যাই, আমরা এই মন্ত্রী এই হবে, অমুক এই হবে, এটসেট্রা। কিন্তু স্যার তারপরে ওই 91-এ এত মানে ভালো আপনাদের পজিশন, কেন আপনার ডিফিট হলো? 91 রাইট স্যার, এই আমাদের ওভার কনফিডেন্স এক কথায় আমাদের। কার ওভার মানে আপনাদের বলতে কার? কার মানে আমাদের মূল নেত্রীর ওভার কনফিডেন্স, আমাদের নেতাদের ওভার কনফিডেন্স। মূল নেত্রী কে কে মানে উনি শেখ হাসিনা? মূল নেত্রী শেখ হাসিনা সহ আমাদের। আর কারা কারা স্যার ওভার কনফিডেন্স কার স্যার? সব নেতারা তো মোটামুটি ধারণা করছে যে ওই ইলেকশন আমরা জিতবো। যেটা তো কথাই ছিল, এটা সত্যি কথা। তা হারলেন কেন স্যার? স্যার ক্যাবিনেটে কার কাজ, ক্যাবিনেট তৈরি করে রাখছেন, পত্র পত্রিকায় বের হয়েছে তো কি বলে স্যার? নানান ধরনের নানান কথা। কার স্যার ক্যাবিনেটে কার কার কি এটা তৈরি করছিল, কে স্যার ক্যাবিনেটটা? এটাকে মনে হয় পলিটিক্স মনে বলে মানে ছায়া ক্যাবিনেটে কি বলে মনে হয়, তাই না স্যার? এই ধরনের একটা চিন্তা হয়, এটা তো একটা চিন্তা হয় ইলেকশন। মানে কে তৈরি করেছিল, কি নেত্রী নিজেই না তোফায়েল আহমেদ না জলি? জলি তো তখন লাইমলাইটে ছিলেন না। জলি লাইমলাইটে তখন হুইপ ছিলেন তো সংসদে, লাইমলাইটে ছিলেন না মানে আজকের মতো না। তবে কে তার জিল্লুর রহমান ছিলেন স্যার? জিল্লুর রহমান তখন সেক্রেটারি ছিলেন। তাহলে কি এই ক্যাবিনেটটা আপনাদের শ্যাডো ক্যাবিনেট কি তাহলে জিল্লুর রহমান তৈরি করলো না নেত্রী নিজেই? না, এগুলো নেত্রী করে। নেত্রী নিচে ওনার মাথার থেকে তাতে পারবে না, ওনার বুদ্ধি দিয়েছেন কাকে? নেত্রীকে নেত্রী নির্দেশে যে এই ক্যাবিনেট করতে হবে। দিতে পারবে না পার্টি প্রেসিডেন্ট। উনি কি তখন এত ম্যাচিউর ছিলেন? না, ম্যাচিউর ছিল, ফ্যামিলি থেকে আসা লোক না। তাহলে পরাজয়ের কারণটা কি স্যার? বলেন তো স্যার, ওভার কনফিডেন্স বললেন, আর কি কি হতে পারে? আমি ওভার কনফিডেন্সটাকে মূল কারণ বলে মনে করবো, যে আমরা ধারণা করছি যে আমাদের ইলেকশনে আমরা জিতবো। না, এটা তো তোর মদের এখন ওভার কনফিডেন্সটা তো আর এটা বহিঃপ্রকাশ হয় না, কিন্তু এমন কি হইলো যে পাবলিক সেন্টিমেন্ট এগেইনস্টে চলে গেছে, সেটা তো দেখতে হবে যে পাবলিক সেন্টিমেন্ট তো 86 এর ওই ঘটনার একটা রেশো ছিল। তাই নাকি স্যার? জি, আর 86 এর একটা ঘটনার রেশ ছিল। আর তাছাড়া আমাদের অনেকেরই ধারণা, এবং আওয়ামী লীগের সাথে জড়িত বুদ্ধিজীবী মহল, তাদের মনটা কার? বুদ্ধিজীবী মহাশয় তখন ওই ছিলেন নীলিমা ইব্রাহিম, তো প্রকাশ্যেই মন্তব্য করছেন যে নেত্রী যে লাস্ট ভাষণটা দিয়েছে, এই ভাষণটা অনেকেই খুশি হবে, দেশের লোককে খুশি করতে পারে। আচ্ছা স্যার, আরেকটা কি স্যার ওনার বক্তৃতায় আরেকটা কি যে আপনি কালকে বলেছেন যে টাং খার টাং, এইটা সম্বন্ধে আপনি কালকে রাত্রে কিন্তু বলেছেন স্যার নেত্রী। এটা বলা হয় যে আরো ওয়াস্ট এনিমি ইজ আ টাং। তখন আসলে কি উনি কি বেফাস কথাবার্তা বলেন না? সেটা তো বলে, কথাটা একটু সংযত করলে অনেক কিছু করতে পারে। তারপরে আবার শোনা যায় যে ধর্মনিরপেক্ষতা বেশি বেশি বলা, যাতে যারা এখানকার যারা স্যার আওয়ামী লীগও বোঝে না, বিএনপি বোঝে না, তারা বোঝে যে ভালো কাজ করে, যেটা ফ্ল্যাটিং বোর্ড তো বোঝেন স্যার আপনি? ফ্ল্যাটিং বোর্ড বোঝেন না স্যার? হ্যাঁ, ফ্লোটিং একই কথা স্যার। ফ্ল্যাটিং বোর্ড যেটা আছে স্যার, এই ফ্ল্যাটিং বোর্ডটা
তারা নাকি যারা বেশি মাত্রায় আপনার ধর্ম নিরপেক্ষতার কথা এটাও কি একটা ওয়ান অফ দ্য রিজন? আপনি কি মনে করেন আপনার দলের ম্যানিফেস্টো নেত্রী দলের তখন যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমকে বাদ দিয়া, হ্যাঁ এটা বলা উচিত ছিল, অনেকে বলছে যে বিসমিল্লাহির রহমান ও যে বলা হয়েছিল যে আল্লাহর নামে শুরু করতেছি, এটা না বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারতেন, এমন কথা বলে আপনারা বলেন না কেন স্যার? পরে তো বলতেন, প্রথম তো বলেননি স্যার, মানে হিন্দু ভোট হারানোর ভয় না, এটা বলেন না স্যার, এটা একটা আমার পার্টি স্যার বুঝি কম না, ওইটা আওয়ামী লীগের তো ওই সেকুলার পলিটিক্স আছে জানেন, আওয়ামী লীগের পলিটিক্স তো অলারং, এটা তো নেত্রীর ইন্ট্রোডাকশন আগে থেকে মানে বিশ্বের ব্যাপারে বলা যাবে না, এটা আপনারা তো না, পরে কিন্তু উনি চেঞ্জ করেছে 96। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনি যে ওই আপনি কালকেও বলেছেন স্যার যে আপনাদের দেশের আমাদের ডাইনেস্টিক পলিটিক্সের দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে শেখ হাসিনা, একটা খালেদা জিয়া, তাই তো স্যার? ফ্যামিলি সেন্ট্রিক বলা যায় বলে। তা রাজনীতি করতে গেলে আপনার আর্গুমেন্ট কনফ্লিক্ট থাকবেই, কিন্তু তাই বলে স্যার আপনার কথায় মানে উনি নাকি যে তার চরিত্র নিয়ে কটাক্ষ করা এইসব বিষয়ে কি উনি বলতেন নাকি স্যার? খালেদার ব্যক্তিগত জীবন যেটা হচ্ছে স্যার পার্সোনাল অ্যাটাকটা আমাদের দেশের লোক, কোন দেশের লোকই পার্সোনাল অ্যাটাকটা না করাই ভালো। হ্যাঁ, কি উনি কি আসলে আদৌ কি করেন শেখ হাসিনাকে আদৌ খালেদা জিয়াকে এইভাবে কি এটাক করেছিলেন স্যার? উনি তো অ্যাটাক করেন প্রায় বলতো তোমার চরিত্র ওই অমুক ইত্যাদি। 71 সালের ভূমিকা এইসব বলে তাকে ছোট করে দিয়ে না, এগুলো আমি কাউকে পার্সোনালি ছোট করলে আমি ছোট না, অনেক আপনি নেত্রী করেছেন কি স্যার এটা? জি, সে কথাই তো বললাম, মানে নেত্রী শেখ হাসিনা করেনি স্যার এটা? জি, এটা দলের মধ্যে আপনাদেরকে এই নিয়ে আলোচনা হয়েছে যে এটা কি করা ঠিক হচ্ছে কি হচ্ছে না? এসব নিয়ে প্রতিনিয়তই আলোচনা, মানে একজন মহিলা আরেকজন মহিলার পাশে না দাঁড়িয়ে তার পাশে দাঁড়ানোর দরকার নাই, ওনাদের পার্সোনালি অ্যাটাক করার দলকে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, সেটা মানে এটা গণতন্ত্রের যে ভাষার মধ্যে গণতন্ত্রের একটা নর্মাল একটা নর্ম নষ্ট হয়, তাই না স্যার? এটা নিয়ে আপনারা কি বলতে দেন নেত্রীরা বলা উচিত না? এটা বিভিন্নভাবে অনেকে বলার চেষ্টা করছে, তা নেত্রীকে বলেন কেন স্যার এটাকে? আপনারা উনি বলে যে আপনারা কেউ বলেন না, কথা তো সত্য, আমি বলবো না। এইটার উদ্যোগ কি কেউ নিয়েছিল যে শেখ হাসিনাকে বলার জন্য? এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অনেকে বলছে পার্সোনালি। কাকে কি বলছে যে সঙ্গীত হওয়ার জন্য? এগুলা যে সব ব্যাপারগুলো আমরা না করলেই পারি, একটু ইনডাইরেক্টলি কে বলছে? কারা কারা বলার চেষ্টা করছে। কে স্যার? প্রোফাইল আমরা আর একটু এদের আর একদিন মতো মুকুল বসুর কথা পছন্দ করছে। তোফাল আহমেদ তো নিজেই তো স্যার নেত্রী মানে খালেদাকে অ্যাটাক করতো, সে আবার কি বুদ্ধি দিতে বললাম বলছে? আমি তো স্যার না তো সে নিজেই তো রাজেশের মতো মিটিং টিটিং এ বলছে যে 71-এ উনি কোথায় ছিলেন, এইসব কথা বলতে। আমাদের লিডার ওই যে মতিয়াবা তো অবরোহ, মতিয়াবা আবার পার্সোনাল অ্যাটাকটা বেশি করে। আমরা কিছু নোংরা মন্তব্য তো করে এসব ছিল। এইসব কালচার দেশের পলিটিক্সের একটা উচিত। এটা কি হওয়া উচিত বলে স্যার একটা নেত্রী সম্বন্ধে? আমি তো আপনাকে কমন করে বললাম যে এই কালচারটা না থাকে, এসব থেকেই সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়, এসব থেকে রিলেশনশিপ ব্যাড থেকে ওয়ার্সের দিকে যায়, ওয়ার্স থেকে ওয়ার্স্টে যায়। আর এই যে ইন্টারাকশনটা আমাদের নাই, you cannot see eye to eye, দুটো মেইনস্ট্রিম পার্টি, এটাও কিন্তু আজকে দেশের পলিটিক্সকে কনফ্রন্টেশনাল কোর্স নিয়ে আসছে। ইন্টারাকশনটা থাকলে যদি সোশ্যাল রিলেশনশিপ কারোর সাথে কারো কথাবার্তা নেই,
ইভেন কি বিয়ে শাদিতে পর্যন্ত যাওয়া আসে। এই যে কেমন খুব খারাপ একটা জিনিস স্যার। তারপরে কার বিয়েতে গেলে কে আবার অসন্তুষ্ট, এসব ব্যাপারগুলো অবশ্যই পীড়া দেয়। এখন তো বুঝতে পারছি সব স্যার। দলে এখন না, আগেও না, এখন তো দেখেন বুঝতে পারছি। আপনি আমার ওপেন স্পিচটা শুনেন, আপনার সাথে তো আমার দেখা সাক্ষাৎ হয় না। স্যার স্যার যদি আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হলো, দেখার টাকা তো হয় স্যার আপনার। যখন ব্যক্তিগত আলাপ করি তখন আমরা অনেকেই দলের ভিতরে লাইফ মাইন্ডেড অনেকে অনেক আলাপ করি, যে এই কাজটা কি আমাদের ঠিক হলো, এই কথাটা কি আমাদের নেত্রীর বলা ঠিক হলো, এসব কিছু কিন্তু আলোচনা হয়। কারণ প্রত্যেক দলে বিবেকবান লোক আছে। ইন্টারাকশনটা থাকে, ভিউজ এক্সচেঞ্জটা যদি হয়, সামাজিক সম্পর্ক থাকে, তাহলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। তারপরে স্যার আমরা স্যার একটু সিকোয়েন্সটা আসছি স্যার। এখন কি স্যার আমার কথাবার্তা আগের থেকে এখন কি একটু ইমপ্রুভ হয়েছে স্যার? কথাবার্তা ইমপ্রুভ তেমন হয় তেমন হয়নি, না। আগের মতোই আছে স্যার। তাই তো মনে হয়। তাহলে তো স্যার কেমন হবে আপনি স্যার? ফিউচার প্রাইম মিনিস্টার হওয়ার একটা যোগ্যতা রাখেন, আমি রাখতেন আমি স্যার? প্রশ্নই ওঠে না। না, আমি আপনার কথা না, আমি আপনার নেত্রীর কথা বলছি। কথাবার্তায় যে তার উনি তো ফিউচার একটা প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখতেন বা ছিলেন হয়েছিলেন। হয়েছে তো বটেই, সেটা জানি স্যার। আমারও তো রাখতে পারতেন, কি পারতেন না স্যার? এখনো কি তিনি তো, তার তো ইচ্ছা আছে, থাকবে না। তার এই কথাবার্তা এখন স্যার সংযুক্ত হয়নি বলে আপনি মনে করছেন স্যার? কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তাই তো স্যার? এটা আমাদের সাথে অনেক লোকের, আওয়ামী লীগের তো বহু বিভিন্ন সেকশনের লোক আছে, তা তো আছে। অনেকে কথা প্রসঙ্গে এই কথাটা বলে, নেত্রীকে বলো সব ঠিক আছে, উনি কথাটা একটু কম এই যায়। কারা এই অ্যাডভাইস? এটা এই যে কোনো জায়গায় যায়, আওয়ামী লীগের সমর্থক আছে না, সাধারণ সমর্থক অনেকেই আছে, সাংবাদিক আছে, বুদ্ধিজীবী মহল আছে, তার কমন পিপল আছে। এই যে কিছু লোক তো কর্মী, কিছু লোক আবার সমর্থক আছে। আচ্ছা স্যার, আপনি 1996 যে জনতার মঞ্চ, এটা নিয়ে আমরা বারেবার জিজ্ঞেস করছি, আবার আজকেও জিজ্ঞেস করছি, এটা প্ল্যানটা একটু বলেন তো স্যার। এটা তো তখনকার যে সিটিং গভর্নমেন্টকে আন্দোলনের মাধ্যমে আনসিট করা হয়েছে। আনসিট করার মানে অর্গানাইজড প্ল্যানটা কোথায় হবে? প্ল্যানটা মূলত এটা তো আওয়ামী লীগের দলীয় প্ল্যান। তা তো বলছি, কে প্ল্যানের কে কে ছিলেন মেইন এটা তো মাইন্ড মাস্টার? অবশ্যই আমাদের পার্টি প্রেসিডেন্ট, উনি। আর তখন আমাদের একটা লোক ছিল জনপ্রিয় নেতা, হানিফ সাহেব, মেয়র, সিটি মেয়র। মেয়র হয়েছেন তো, প্রথম নির্বাচিত মেয়র। উনি ছিলেন জনতা মঞ্চের আসলে প্রাণ পুরুষ। ওনার সাথে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তারপর কালচার অঙ্গনের লোকেরা সুন্দর করে গান বাজনা হতো। না এটা ঠিক আছে, ওদের অ্যাপ্লিকেশনটা ঠিক আছে, কিন্তু স্যার প্রথমে যে কোনো জিনিস স্যার কাজে নামার আগে একটা প্ল্যান হয় যে অমুক সময় হবে, প্ল্যান না, হয়। এটা তো প্ল্যান তো হয়েছে। মানে কে কোথায় এসে প্ল্যানটা করলো স্যার, কখন? প্ল্যানটা এটা আমাদের পার্টি মিটিংও আলোচনা হয়েছে, কোন পার্টির কি মিটিং আছে এটা? ওয়ার্কিং কমিটি। মানে কার্যনির্বাহী কমিটিতে? জি, এখানে কার্যনির্বাহী কে কে ছিল স্যার? সবাই ছিল অলমোস্ট। অলমোস্ট সব সদস্য ছিল। তো সেখানে কি বললেন না নেত্রী কি বললেন যে প্ল্যানটা কিভাবে করতে হবে? প্রথমে জনতার মঞ্চ প্রাইভেট প্রেস ক্লাবের সামনে, ওখানে হানিফ সাহেব বিষয়টাকে অর্গানাইজ করবে, হানিফ সাহেব মায়া, এবং ওখানে দিনভর আলোচনা হবে, সেটা আপনাদের সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা আসবে, ঠিক আছে স্যার, একাত্মতা ঘোষণা করবে। হ্যাঁ এটা ঠিক আছে স্যার, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো ওয়ার্কিং কমিটির মিটিং হলো, তার আগে তো যে আমলারা এটা করবে স্যার, বিষয় তো আমলাদের, নিশ্চয়ই আমলারা একটা মিটিং করতে হবে স্যার তার সাথে। আমলারা কিভাবে আসবে? আমলাদের মধ্যে আমলাদের ব্যাপারটা একটু পরে হয়েছে,
হানিফ সাহেবকে দিয়ে স্টার্ট হয়েছে তো আমলাদের ব্যাপারটা একটু পর হয়েছে। একটা পর্যায়ে এটা যখন একটু জিনিসটা একটু বেগবান হয়েছে, একটু পিক আপ নিয়েছে, তখনই ওই মহিউদ্দিন খান আলমগীর সহ আমলারা, আমি তো নামগুলো বলেছি, আবার মহিউদ্দিন খান আলমগীর, তারপরে ওই যে শফিউর রহমান ছিল ইলেকশন কমিশনার, যে একসময় সচিব ছিল, এই এনারা দুনিয়াদের মধ্যে আমি মুক্তাদিরকে দেখছি। সে তো পরে আবার আপনার নেত্রীর এপিএস ছিল, এপিএস ছিল, জি মানে এপিএস পিএস ছিল, পিএস ছিল, পিএস2, স্যার পিএস1 তো ছিল রাজা, পিএস2 ছিল। তো সে আর মহিউদ্দিন খান আলমগীর একসাথে নেই। নূর ছিল না, নূর আসাদুজ্জামান, এটা তো কালচার, এটা তো ব্যুরোক্রেটদের কথা বলতো। স্যার এটা কি হয়, শেখ হাসিনা বাসা কয়বার এসে মিটিং করলো স্যার? কোনো টাইম টেবিল ছিল প্রায় আসছে স্যার, কতবার আপনার মনে আপনি দেখছেন স্যার? আমি 3 বার আমাদের দেখছি। এই 3 বারে কি ওই মহিউদ্দিন খান আলমগীরকে আসতে দেখছেন কি মুক্তাদির সহ? মুক্তাদির এই দুইজনই আসতো। এবার কমন আরো শফিউর রহমান ছিল, তাই স্যার? শফিউর রহমানকে আমি ওখানে ভিন্ন একদিন দেখছি একা। আর শফিউর রহমানকে দেখছি, আর মোকাম্মেল সাহেব করে দেখছি। মোকাম্মেল হক, মোকাম্মেল ভোলাই বাড়ি। এটা একটু বললাম স্যার, কিন্তু স্যার এই একটা জিনিস আপনার এই যে যারা যে না আপনার কালচারাল অ্যাক্টিভিস্ট, তারপরে এরা যে থাকবে, এদের খাওয়া দাওয়া, একটা মঞ্চ করা, এর পিছনে আপনার তো এমনি এমনি হবে না, একটা ফান্ড লাগবে স্যার। এই ফান্ডটা কে? ও কে স্যার? নেত্রী দিতে। নেত্রী এই টাকা করতে, নেত্রীকে আবার কে টাকা? নেত্রীকে এটা আব্দুল্লাহ মিন্টু সহায়তা দিত। তাই নাকি? আব্দুল্লাহ মিন্টুকে আসছিল স্যার এই ব্যাপারে? আব্দুল্লাহ মিন্টু কিন্তু মঞ্চে আসতো, ও খুব নেপথ্য চায়। সুদা আসছেন স্যার? জি, উনি কি সুদা সদনের টাকাটা দিয়ে যেতেন? কোন তো সুদর্শন তখন অবাধে আসতেন, প্রায় প্রায় আসতেন, একদম অবাধ যাত্রা ছিল, সরাসরি সরাসরি। এর জন্য কত টাকা দিয়েছেন স্যার? অনেক সময় ওনার বাসাও যাচ্ছে, দাওয়াত খেতে যেতেন ওই সময়? হ্যাঁ, ওই সময়, তার আগে পরে 96 এর ইলেকশনও উনি সবচেয়ে মানে অগ্রণী ভূমিকা নিয়েছেন। টাকার বেশি বিশেষ করে টাকা পয়সার ব্যাপারটা, না স্যার, নমিনেশন সেটিং এর ব্যাপারটা, তাই নাকি স্যার? হ্যাঁ, এসব ব্যাপারে আমি পরে আসছি। আমি জনতার মঞ্চে আব্দুল আওয়াজের যে ফাইন্যান্সিয়াল হেল্প বা প্রোভাইডিংটা কত ছিল স্যার? জনতার মঞ্চে আমি ধারণা করি বেশি দিন তো ছিল না জনতার মঞ্চে, বেশি তো থাকার দরকার হয়নি স্যার। ওখানে ওই তো একটা মঞ্চ প্রেস ক্লাবের সামনে, ওখানে 1.5-2 কোটি টাকা তো খরচ হয়েছে। এটা কি পুরো দিয়েছে কি মিন্টু সাহেব? মিন্টু সাহেব অর্গানাইজ করে দিয়েছে, উনি একা তো নিজের পকেট থেকে দিয়েছে বলেই তো মনে হয় না সবটা। টাকাটা সে জোগাড় করছে টাকা। আর তখন তো সেই ব্যবসায়ীদের খুব ইম্পর্টেন্ট লিডার, আর ইউ নো ইট ভেরি ওয়েল। আচ্ছা আচ্ছা, তাহলে এই সেই টাকাটা জোগাড় করেছে মিন্টু? জি। স্যার এই যে আপনারা স্যার একটা জিনিস, আপনারা স্যার এই যে সরকারি যারা অফিসার আছে, মানে অল আর গভর্নমেন্ট সার্ভেন্ট, তাই না স্যার? অ্যাকর্ডিং টু ক্লোজ 25 অফ কনস্টিটিউশন, তাই না স্যার? সেকশন 25, এটা তো আপনি জানেন স্যার। 25 ধারা অনুযায়ী তো সবাই অফিসার বলেন, পিএম বলেন, সবাই তো সরকারি কর্মচারী। তারা তাদের নিজেদের এরিয়া করতে পারতো কিছু করে না স্যার, তা এই যে স্যার আপনারা যে এই যে তারা যখন আসলো, এই যে আপনি তো বলছেন যে স্যার এটা মহিউদ্দিন খান আলমগীর আগেই আপনাদের মাথার থেকে গেছে, কার্যালয়ে মিটিং হয়েছে, মিটিং হওয়ার পরে মহিউদ্দিন খান আলমগীর আপনাদের এখানে হচ্ছে, তাই তো স্যার? প্ল্যানিংটা তো স্যার মহিউদ্দিন খান আলমগীর মাথায় আসেনি, আগে আসছে আপনাদের মাথায়। আপনাদের মাথায় আসছে এটা মহিউদ্দিন খান আলমগীরের মাথায়। মহিউদ্দিন খান আলমগীর মনে করছে সরকারি কর্মচারীদের এখানে একাত্মতা ঘোষণা করা উচিত, মানে প্ল্যান তো স্যার আপনারাই দিয়েছেন তাদেরকে। আর আন্দোলনটা সফল হইলে তো ক্ষমতা আসেন, সেটা তাদের একটা রোল আছে, তাদের একটা আশা আকাঙ্ক্ষা আছে, থাকবে স্যার, সেটা থাকবে, নো ডাউট স্যার।
তার মানে স্যার আমি বোঝাতে চাইছি যে স্যার এই প্ল্যানটা আপনারা দিয়েছেন মহিউদ্দিনকে আমাদেরকে, এটার সাথে আপনি কি মত পোষণ করেন? না, এটা তো অবশ্যই প্ল্যান তো আমাদের দেওয়ার পরে মহিউদ্দিন আলমগীরকে দেওয়ার পরে তাই কনভিন্স করে এক্সপ্রেস সলিডারিটি এবং তারাও স্যার। তো স্যার এই যে স্যার একটা যে প্রজাতন্ত্রের কর্মকে ডিভাইডেড করে দেওয়া, এটা কি আপনাদের একজন স্যার না, এটা তো ঠিক না, তারা তাদের এরিয়া করতে পারে। হ্যাঁ তো করে স্যার তাদেরকে সম্পৃক্ত করা, এটা কি আপনারা ভালো কাজ করেছেন বলে কি আমি মনে করেন স্যার? না, এক কাজ তারপরের থেকেই না স্যার আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ এই গেলেম চলছে এই সিভিল ব্যুরোক্র্যাটদের মধ্যে। তা আমার মনে হয় আপনারাই তো স্যার এটা ইনিশিয়েশন তো আপনারাই নিয়েছেন স্যার। আগে ছিল, এত তো ছিল না স্যার। ছিল না তখন, এটা ওনারা যেমন স্যার আপনাকে উদাহরণ দিই। কর্মচারীদের এভাবে না স্যার আপনাকে একটা বলি স্যার, যেমন উদাহরণ জিয়া রহমান যখন পাওয়ারে ছিলেন, আপনার মনে আছে স্যার? তখন মহিউদ্দিন আলমগীর কিন্তু যশোরের ডিসি, পুলিশি একটা প্রজেক্ট হয় স্যার। হালকাটা তখন কিন্তু তাই যদি হতো তাহলে মহিউদ্দিন আলমগীর জিয়া রহমানের এই কাজের সাথে এত অ্যাফিলিয়েশনটা দেখাতেন না। সে নিজে দিন রাত পরিশ্রম করেছেন। তখন কিন্তু এই যে এই ধরনের পলিটিক্স, আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী, জামাত পন্থী, এটা কিন্তু সৃষ্টি হয়। তা আমি ধরে নিচ্ছি যে স্যার আপনাদের সময় থেকে যেটা আপনারা এই জিনিসটা শিখিয়ে দিয়ে গেছেন পরবর্তী বিএনপিদেরকে। আপনি এই মতের সাথে? না, আমরা তো এটার সাথে ছিলামই, আমরা না থাকলে কেন? নাহলে কিন্তু স্যার আজকে এই যে নগ্ন, এই ব্রোকারদের মধ্যে নগ্ন যে রাজনীতির খেলা চলছে, এটা তো চলতো না স্যার। তারা যে গভর্নমেন্টের সেই গভর্নমেন্টের প্রতি লয়ালিটি দেখাবে, তাই না স্যার? সে যে জনগণ যাদেরকে আপনার ইলেকশন করে জিতে নিয়ে আসবে, সেই হচ্ছে তাদের বস। সেবারই ওপেন ডিভিশন। এই যে স্যার আপনার ওপেন ডিভিশনটা করলেন, এই জন্য আপনাদের মধ্যে কোনো রিপারকাশন ছিল না স্যার? ওই মুহূর্তে কোনো রিপারকাশন ছিল মানে আপনারা মনে করেন যে এটা ভালো কাজ হয়েছে, তাই তো স্যার? না, তখন তো উদ্দেশ্য ছিল সরকার। না আমি বলতে চাচ্ছি এটা কি খুব আসলে কি ঠিক কাজ করা হয়েছে স্যার? না, আমি তো আপনাকে বললাম যে ঠিক। নেত্রীর মত কি স্যার এই বিষয়ে? নেত্রীর মত তো উনি বেঠি বুঝে এটা কখনো বলেন। উনি বলছে সঠিক ছিল, তাই বলছে স্যার? জি। আচ্ছা স্যার 96 এর একটা কথা বললাম। 96 এর যে পরবর্তীকালে যে আপনাদের যারা ভ্যাটারান পলিটিক্সিয়ান যারা ছিলেন পলিটিশিয়ান, তাদেরকে বাদ দিয়ে কারা জুড়ে বসে ওই একটা এই কারা কারা ছিল বলতো স্যার? 90 জনতার মঞ্চে তো এ হয়ে গেল, সাকসেস হয়ে তারপরে ইলেকশন হলো, তাই না স্যার? ইলেকশন আগে কারা কারা নমিনেশন পাইলো, মানে পার্টির ভূমিকা পালন করলো আপনাদের পার্টি? তখন ইলেকশনের দায়িত্বে ছিল, মূল লোক ছিলেন কিবরিয়া সাহেব। এরপরে আসলে বাস্তবে দায়িত্বটা পালন করছে মিন্টু সাহেব। মিন্টু, তাই নাকি স্যার? মিন্টুর তো ইন্টারেস্ট ছিল কেন? মিন্টুর ইন্টারেস্টটা, এখন আপনার ইন্টারেস্টটা কি এটা কি আমি বলবো? না এটা তো কোশ্চেন, আমাকে কোশ্চেন কারণ করে কেমন? ও একজন, ও নেত্রীকে কথা দিছে তার সেবার ক্ষমতা নেত্রীকে আনার জন্য সে সর্বাত্মক তার সমুদ্র শক্তি দিয়ে আসার চেষ্টা করে, এবং সে এদেশে একজন বিজনেস ম্যাগনেট, বিগ ম্যাগনেট। তা ঠিক আছে, নট আউট স্যার। সে তার একটা ক্রুশিয়াল লোক। আর বিজনেসম্যানরা তো ইলেকশন একটা সব দেশে জি, সে একটা, আমি আমার চোখের সামনে যেটুকু দেখছি সে একটা বিরাট ভূমিকা। তার তো ইন্টারেস্ট আছে, তাকে ইন্টারেস্ট ছিল যে আমি আওয়ামী লীগ আসলে সেও তো মনে করছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে সুযোগ সুবিধা পাবে বেশি, মানে বিজনেসের দিক থেকে। অবশ্যই সেটা ঠিক আছে স্যার, আমি বলতে চাচ্ছি পাওয়ার কাছাকাছি থাকলে তো। না স্যার, আমি 96 এ ইলেকশনের কথা বলছি না, আমি বলছি স্যার যে কিছু লিডার যারা মনে করেন স্যার আপনাদের যে বয়সে বড় কিন্তু রাজনীতিতে অনেক জুনিয়র, এই নেতৃবৃন্দে এসে তারা কেমন সেরকম ডোমিনেট করার সুযোগ পেল? কিছু কিছু লোক, আপনি দু একটা নাম বলেন যে যারা জাফরুল্লাহ। জাফরুল্লাহ 96 এর ইলেকশনে কোনো না ইলেকশন পার্টিতে আসলো না স্যার, জয়েন করলো না স্যার? আসলো,
জাফরুল্লাহ আসছে, জাফরুল্লাহকে ইনভেস্টমেন্ট বোর্ডের চেয়ারম্যান বানাইছি, সেটা 2001 এবং আমি এটা হওয়ার আগে জাফরুল্লাহকে চিনতাম। না, কাজ জাফরুল্লাহ আসলে কবে স্যার আপনাদের এখানে? ও তো তখনই 96 হঠাৎ করে আইসে এরকম একটা হ্যাঁ, উনি নেত্রী, ওনাকে ওনাদের আত্মীয় আত্মীয় হোক স্যার, তারপরে তাছাড়া স্যার আপনি ইলেকশন করে ব্যবসা করতো। স্যার আপনি কষ্ট করে ইলেকশন করেছেন স্যার, করে তারপরে আপনার স্টেট মিনিস্টার একটা পদ দিতে হয়েছে, আর সেই ইলেকশন মিনিস্টার কিছু করলো না, এমনি এসেই স্যার বিওআই এর যে হলো এক্সিকিউটিভ ডিরেক্টর চেয়ারম্যান, যেটা আপনার তো স্টেট মিনিস্টারের স্ট্যাটাস না স্যার, জি সে এসে এইটা আমি বললাম স্যার। এখন ধরেন আপনি প্রধানমন্ত্রী, হ্যাঁ স্যার, হ্যাঁ, আপনি যদি কাউকে নিয়ে আসেন, কাউকে গুরুত্ব বেশি দেন, সে রাজনীতি না করলো, তাহলে উন্নতির কি বলার আছে? এতে পার্টির মধ্যে আপনাদের এক ছিল কি রিয়াকশন এসব নিয়ে reaction ছিল স্যার? ছিল। আসলে কি ঘটনা কি স্যার? আত্মীয় হোক, আত্মীয় তো সবাই, শেখ সেলিমও তো আত্মীয়, এবং আসাদ সাহেব যে ইয়া হল চিফ হুইপ, চিপু, এটাও অনেকে বলছে যে ওনার চিপু কিছু কার যোগ্যতা ছিল এসব চিফ হুইপ? চিপু সংসদে অন্য লোককে করতে পারতো। যেমন কাকে? ওই সময় আপনাদের চয়েসটা কি ছিল? প্রধানমন্ত্রী কতদিন পরের লোক আছে কেমন স্যার বলেন স্যার, কাকে দিলে তো ওই সময় ভালো হবে? রাজ্য ভাই, তোফাল ভাই, এরাও তো হতে পারে, এটা তো মিনিস্টার আছে। হ্যাঁ, তারপরে চিফ না, এখানে কোনো টাকার ভূমিকা ছিল কিনা? না, হাসনাত সাহেবের টাকা না, এটা আত্মীয়। আমাদের স্যার আপনাকে বলছে কাজী জাফরুল্লাহ যে আপনাদের পার্টির সাথে যে ইনভলভমেন্টটা স্যার, এটা কি পয়সা টয়সার মাধ্যমে কি হয়েছে স্যার? পয়সাও আছে, উনি তো বিজনেস। না স্যার, আমরা স্যার আমার মনে হয় পয়সার চেয়ে এখানে রোলটা প্লে করতে বেশি আত্মীয় স্যার, এমন হতে পারে না বহু মানে রিলেটিভস ইন দ্য পয়েন্ট অফ রিলেশন অ্যান্ড স্যার মানি, এটা কি কি বলে? রিলেশন তো স্যার তেমন না স্যার, আপনার বিরাট কানেকশন ছিল স্যার আমার। জি, তাহলে কি আপনি আত্মীয়তাতে এত এমফাসিস করছেন কেন স্যার? আত্মীয়টা আমি এমফাসিস করছি এই জন্য, জাফরুল্লাহ টাকা পয়সা খরচের ব্যাপারে অতটা উদারহস্ত লোক না, আমি দেখে যতছি তা যতই। তবে এর মতো একটা লোককে জুনিয়র যে পলিটিক্স কিছু বুঝে না, তাকে এরকম একটা বড় পদে নিয়ে আসলো কেন স্যার? উনি তাকে পছন্দ করছে, ওনারা রিলেটিভ, তারপর একটা বড় বিজনেসম্যান, ভালো ইংরেজিও বলে, পরবর্তীকাল তো ফরেনারদের ডিল করতো। অন্য কোনো লিঙ্ক আপ আছে নাকি স্যার, যে ওনার বাইরের কোনো চাকরি উনি এটা করতে বাধ্য হয়েছে? না, বাইরের চাপের কথা আপনি কি বলতে চান জাফরুল্লাহ কি পার্টিকে কোনো টাকা দেয় নাই বা নেত্রীকে টাকা দেয় নাই সেই সময়? টাকা দিতে পারে, টাকা তো দিতে। না, উনি তো মানির ম্যান, উনি মানিকম্যান, উনি মানি আবার কালেক্ট করার ক্ষমতা রাখে। না, ওটা স্যার আমার পরে আসছে স্যার ওই পয়েন্টে স্যার। তারপরে স্যার একটা জিনিস, আপনার সৈয়দ আবুল হোসেন, সেও তো মনে হয় পলিটিক্যাল ক্যারিয়ারতে আপনার চেয়ে জুনিয়র। ক্যারিয়ারে আমাদের অনেক জুড়ি। তারা এইসব এই জাফরুল্লাহ, তারপর উনি, তারপরে সালমান এফ রহমান, এদের এত স্যার প্রায়োরিটি কি? আবুল হোসেনের প্রায়োরিটিটা হচ্ছে টাকা ছাড়া অন্য কিছু না। টাকা ছাড়া হয়নি স্যার? না, অন্য কিছু না। হ্যাঁ, বাট এত টাকা আপনার নেত্রীকে দিয়েছে। সালমান এফ রহমান হচ্ছে শেখ কামালের বন্ধু ছিল, সেটা আছে, সঙ্গে তার টাকাও আছে। এই টাকাগুলো তারা কেউ নেত্রীকে কিভাবে দিতেন স্যার? কারো মাধ্যমে দিতেন না না, সরাসরি? এরা মাধ্যমে দিন না, সরাসরি ফ্রি দিতেন? অ্যাক্সেস। তাই নাকি স্যার? জি। এই সময় কি পরিমাণ টাকা আবুল হোসেন সালমানের প্রথম দিয়েছেন? আচ্ছা স্যার, এবার টু 90, তার মানে স্যার আপনি যে বললেন স্যার যে এতক্ষণ যে স্পিচ দিলেন, তাতে বলতে চাচ্ছেন যে আপনার নেত্রীর কাছে, শেখ হাসিনার কাছে, যে কাজী জাফরুল্লাহ, যে এই যে নতুন যারা আসলেন, এদের আত্মীয় রিলেশনটাও ছিল, প্লাস পয়সা, এই দুদিক বিবেচনা করে উনি ওনাদেরকে পার্টিতে ইনক্লুড করেছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। জি, এটা কি সত্যি স্যার? সত্য।
ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করে ত্যাগী নেতা। তার মানে টাকাটাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে, ঠিক কিনা? টাকা আত্মীয়তাও আছে। আত্মীয়তাও আছে। যেমন স্যার আব্দুল হাসনাতকে চিফ হুইপ না দিয়ে তাদের ইচ্ছা ছিল যে রাত দেখাবে তোফাইল হবে, সেখানে তার আত্মীয় অবস্থা দিয়েছিল। স্যার কি পানি খাবেন স্যার? খাচ্ছি। চা খাবেন স্যার? কোনো অসুবিধা নেই। চা খেলে স্যার বলবেন স্যার কোন স্যার এখানে ফ্রেন্ডলি রিলেশনশিপ স্যার স্যার বিটুইন আস, কারণ আপনার সাথে 3-4 দিন কথাবার্তা আমাদের ফ্রেন্ডলি মতো হয়েছে স্যার। স্যার চাটা দরকার আপনি বলবেন স্যার, আমার স্যারও আছে স্যার এখানে। হ্যাঁ, আমি তো তোমাদের রিপোর্টে যা দেখলাম আর কি, যে বেশ সুন্দর তোমার স্যার কোঅপারেট, স্যার খুব কোঅপারেট করছে। আমি এরকম খুব কমই দেখেছি কোঅপারেট। স্যার চা স্যার তো চা খাই স্যার। আপনি সিগারেট খান নাকি স্যার? না, আমি সিগারেট একসময় খেতাম না। স্যার স্যার আপনার যখন যা খাওয়ার ইচ্ছা হবে স্যার বলবেন, স্যার আমাদেরকে এটা এই জিনিসটা আমাদেরকে স্যার আমার নেশাজাতীয় কোনো স্যার বলে দিয়েছেন যে আপনার কোথায় খুব ভালো, এটা একটা গুড সিস্টেম। আমি জীবনে অ্যালকোহল স্পর্শ করিনি স্যার। স্যার তারপরে আমি সিগারেট খেতাম এক সময়, 10 বছর আগে ছেড়ে দিয়েছি। তাছাড়া স্যার আমি আপনার যে ব্যাকগ্রাউন্ড দেখলাম তাতে তো দেখলাম যে আপনার ফাদার একজন টিচার ছিলেন, ইটস ভেরি গুড ব্যাকগ্রাউন্ড। আমার প্রায় 27 বছরই হেডমাস্টার ছিল। তাছাড়া আপনার রেজাল্ট তো অনেক ভালো। আসলে আপনি অন্যদিকে হয়তো পড়াশোনার লাইনে আপনি যদি আর একটু আগাতে যেতে হতো, আর অনেক কিছু ভালো অ্যাচিভমেন্ট আমার তাই দেখলাম। আমি নিশ্চয়ই সে পাত্র তাদের টেকি নেতা আর কি। আচ্ছা স্যার, এবার আমরা 1996 ইলেকশনের দিকে আসছি। ওটা হচ্ছে ইলেকশনের আপনাদের ত্যাগী নেতাদের ডিপ্রেট করে যারা টাকা দিয়ে আসবে, রিলেশনশিপ যাদের ভাবছিল তাদেরকে আপনাদের দলে নেতৃত্ব প্রায়োরিটি দেয়, তাই তো স্যার? এখন আমরা একটা ইলেকশনের কথাটা বলবো স্যার। 1996 ইলেকশন, 96 ইলেকশনে তো রেজাল্ট জানেন। হ্যাঁ জানি স্যার। তার আগে স্যার ইলেকশনের টাকা পয়সার যে নমিনেশন বাড়তে আমি তো বলেছি না স্যার, আমার এই স্যার কিন্তু ছিলেন না স্যার কালকে। জি, টোন দেখে আমি বুঝতে পারছি। আব্দুল রহমান মিন্টু সাহেব ছিল টাকা পয়সার মূল অর্গানাইজার। উনি তখন বিসিসি এর বিরাট নেতা। সেই সুবাদে ব্যবসায়ীদের সাথে তার না স্যার, তখন কি মিন্টু সাহেব কি এবিসি এর প্রেসিডেন্ট ছিলেন? আমার মনে হয় ওইটাই ছিল। আর কে ছিলেন স্যার উনি ছাড়া? উনি ছাড়া ওই যে ইউসুফ আব্দুল্লাহ হারুন আর এদের মতো লোকেরা ছিল। এরা কত টাকা স্যার তখন প্রোভাইড করেছিল বা কালেক্ট করেছিল? ইলেকশনের ম্যাক্সিমাম টাকাই এরা ম্যানেজ। কত টাকা স্যার এটা হবে? আমি তো মনে করি 20-25 কোটি টাকা। সালমান সালমান এফ রহমানও ছিলেন কি স্যার? সালমান এফ রহমান এই ইয়ের মধ্যে ছিল না, সেই ইলেকশন করছে। ইলেকশনকে হেরেও গেছে তো স্যার। হেরে গেছে ইলেকশনে। তো স্যার ইলেকশনে নমিনেশন নেওয়ার আগে পার্টি কি কোনো ডোনেট করে নাই স্যার? আমার তো মনে হয় 4-5 কোটি টাকা তো দিছে। আর সালমান বরাবরই তো নাচিকে হেল্প করে। আচ্ছা আচ্ছা। না স্যার, এটা 75 এর পর থেকে দেয় ওইটা স্যার। না স্যার, এই যে ইলেকশন ব্যাপারে স্যার আপনার যে আপনি বলছেন মিন্টু আর ইসু আব্দুল্লাহ হারুন, এই দুজনের একটা বিশাল ভূমিকা ছিল। এটা বলছে যে এরা দুজনে কি 20-25 টাকা দিয়েছে না স্যার? সবাই ব্যবসায়ীদের সাথে মানে কেউ এভাবে কি টাকা দেয় নিজের টাকা? মানে এরা ব্যবসায়ী থেকে জোগাড় করে দিয়েছে, তাই তো? এই ব্যবসায়ীদের কারা ছিল স্যার? এই ব্যবসায়ীদের আমি তখন আপনি একটু বিসিসিআই ওই যে বিজিএমইএ এগুলোর সাথে যারা জড়িত ছিল, আমার তো মনে হয় একটা পার্টি যদি হাওয়া বাংলাদেশে মনে করা হয় যে এবার ওই পার্টির সম্ভাবনা, তখন ওই ব্যবসায়ীদেরও একটা বিরাট অংশ ওদিকেই ঝুঁকে। তখন আর ডিফারেন্স থাকে না। তখন দেখা যাচ্ছে একজন বিএনপি সাপোর্টার ব্যবসায়ীও আওয়ামী লীগকে টাকা দিচ্ছে তার নিজের দলকে বাদ দিয়ে। এটা হলো বাস্তবতা। এই 20-25 কোটি টাকা কে দিয়ে আসলো, কোথায় কাকে দিল? মিন্টু সাহেব একবারে কি নেত্রীর কাছে হাতে দিয়ে আসলো বাকি? যে মিন্টু সাহেব নাচিকে দেয় এটা, এসব টাকা ইলেকশনের টাকা নাচছে সরাসরি নিজেই। নেত্রী কি স্যার টাকাগুলো কোনো একটা অ্যাকাউন্ট মেনটেন করতেন অফিসিয়াল কোনো ডকুমেন্টে, না উনি নিজেই? টাকা তো ঘরেই রেখে দিত, খরচ হয়ে যেত।
এমনি কি উনি কোনো এটা যে ফর্মাল কোনো মেইনটেইন করতেন? ওখানে কাগজপত্র আছে। কাকে কত দিল, কে কত দিল, কে কত দিল এটা আমরা কোনোদিন জানি না, কিন্তু কাকে কত দিল এটা একটা খাতা মেনটেন উনি নিজেই স্যার। এটা হয়তো উনি তো অনেক বড় একটা নেত্রী, সময় নাই, বাট ওনাকে কে সহায়তা করতে এগুলো মেনটেন করার ক্ষেত্রে? ইলেকশনের সময় ওই যে 96 ইলেকশনে তখন ওনার ফ্যামিলি মেম্বার অনেকেই তো ওখানে ছিল। কে স্যার সহায়তা করতে, কে এগুলো? ফ্যামিলি মেম্বারদের মধ্যে নজিব আছে, হেলাল আছে। নজিবটা কি স্যার? নজিব হলো ওনার কত ভাই সম্পর্ক, ওনার সাথে থাকে তো এখনো? ওনার সাথে এখন তো নাই, হেলালা এখন নাই। এরা ওনার সঙ্গে থাকতো, আর ইলেকশন সময় তো শেখ রেহানাও আসতো। মানে স্যার টাকা কালেকশন তো যে টাকাটা আমাকে দিতেন ওটাতে নিজেই নেত্রী নিতেন, কিন্তু উনি ঠিক করে দিতেন কোন এলাকায় কারে কি দেবে, এগুলো যে দিত তার তো ভূমিকাটা মাইনে। হ্যাঁ থাকতো দিয়ে এই নজিব, হেলাল, শেখ রেহানা এইগুলোই এই ডিস্ট্রিবিউশন দায়িত্ব নিতেন নাকি? হ্যাঁ দিয়ে দিত আর কি। ওনার জামাইও আছে, পুতুলের জামাই। পুতুলের জামাইয়ের নাম কি আছে? মিতু। আচ্ছা স্যার, এই টাকাটা যে কোনো একটা পার্টির লিডার হিসেবে টাকাটা যখন গ্রহণ করে তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি তার রাখা উচিত ছিল, কারণ ভবিষ্যতে তো এই টাকাটা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। আপনি কি মনে করেন এই ব্যাপারে? এসব ব্যাপারে অ্যাকাউন্টেবিলিটি আমি কখনো দেখিনি, কেউ প্রশ্ন করে নাই, কোনো রিপ্লাই করেছে। তাহলে একজন সচেতন ব্যক্তি হিসাবে আপনি কি মনে করেন? ট্রান্সপারেন্সি থাকা উচিত। তাহলে ট্রান্সপারেন্সি থাকলে টাকাটা রিসিভ করলে দু একজন স্বাক্ষর যদি থাকে ওই অ্যাকাউন্টের রেজিস্টারে, সেই ব্যাপারটা ক্লিয়ার হলে তো ভালো। তো আপনি কি কখনো নেত্রীকে এই ব্যাপারে সাজেস্ট করেছিলেন যে নেত্রী, বা এটা নিয়ে যেমনি চলছিল তেমনি আজকে আসলে দেশে একটা নতুন পরিস্থিতি হওয়ার কারণে এবং কিছু কিছু বিষয় রিফর্মের ব্যাপারটা আসার কারণে এই বিষয়টা নানা দিক আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন, এবং সে কারণে আজকে অনেকেই মনে করতেছে আমরা এটাও তো করতে পারতাম, এটা না করি এটা করলে ভালো হতো, এসব কিছু তো আলোচনা আছে। না, তবে স্যার টাকার ব্যাপারে, যে কোনো টাকা লেনদেনের ব্যাপারে কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে অবশ্যই তাকে স্বচ্ছ থাকতে হবে। সেটা এখন না, এটা পূর্বেও ছিল যে কোনো প্রতিষ্ঠানের প্রধান টাকা যখন নড়াচড়া করবে তার স্বচ্ছতা তাকে নিশ্চিত করতে হবে যদি ভালো প্রতিষ্ঠানের প্রধান হতে চায়। এটা কিন্তু আজকে নতুন কথা না, কিন্তু এসব অ্যাকাউন্টেবিলিটি আমি তো দেখি তো জিনিসটা এটা ঠিক হয় না। আপনার মতে কি বলে স্যার? না, এটা ঠিক না। অ্যাকাউন্টেবিলিটি, কারণ এত কোটি কোটি টাকা আসবে, টাকার প্রতি যে কোনো লোকের একটা মোহ থাকতে পারে এবং তার ভিতরে একটা অন্যায় চলে আসতে পারে, যার জন্যই তো আমাদের এই সিস্টেম। জি, তো আপনি কি মনে করেন স্যার এখান থেকে যাওয়ার পরে ভবিষ্যতে আপনি নেত্রীকে এই ব্যাপারে কি ভালো কোনো সাজেশন দিবেন? আপনারা কি আমাকে যাওয়ার সুযোগ দিবেন? কেন দিব না, কেন স্যার? এটা তো স্যার একটা ক্ষণস্থায়ী ব্যাপার স্যার। এটা আপনারা এত বড় মাপের নেতা, আপনাদের তো কেরিয়ার শেষ হয়ে যায় না। এখন যে নতুন করে রিফর্ম ব্যাপারটা আসতেছে, সেখানে এখন তো বিভিন্ন বিষয় আলোচনা হচ্ছে। নেত্রী যে অবস্থা, এই বিদ্যমান অবস্থা থাকতে পারবেন কিনা সেটা তো যারা আসবে তাদেরকে যদি আমার সুযোগ থাকে, নতুন কেউ লিডারশিপ নিয়ে তাকে বলবো, ওনাদেরকে বলবো যদি আমার সেই সুযোগ থাকে। কিন্তু আমি পাওয়ার পলিটিক্সের প্রতি আমার মোহ কেটে গেছে। আমাদের আপনি কি করবেন স্যার? আপনি এখন যদি স্যার ছাড়া পেলেন তাহলে কি করবেন? কি আমি আসলে লেখাচোখা করে একটু সময় কাটাতে চাই। এতে কি জীবন চলবে স্যার? না, জীবন মানে কি খাওয়া, এটা জীবনটা তো আপনার কাছে আপনার জীবন। আমার বয়সটা এখন 57 হয়ে গেছে। স্যার আসলে ঠিক আর কি করবো বলেন, এই বয়সে 55-এ তো বঙ্গবন্ধুই মারা গেল, তার বয়স
পৌঁছায়। তো আমি তো দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, আমাদের কি করার আছে, কি দেওয়ার আছে? আচ্ছা স্যার, আপনার তো 96 সরকার গঠন করলেন, তারপরে স্যার যে সরকার গঠনের সময় যে শেখ হাসিনার কি ভূমিকা রেখেছে, মানে কে কে ক্যাবিনেটে কে কে থাকবে, কি তারই মুখ্যমন্ত্রী ছিল না তাকে কেউ অন্য কেউ সাজেস্ট করেছিল যে এই মন্ত্রিত্ব নেবে? না, উনি নিজেই। মানে তার কি এটা কি সবাই আপনাদের দলের মধ্যে কি অ্যাকসেপ্ট করতে পেরেছিল ম্যাক্সিমাম নেতা কর্মী? না, পরে আবার আস্তে আস্তে অনেকে যারা একটু অসন্তুষ্ট ছিল, মন্ত্রিসভার মাঝে মাঝে পরিবর্তন হয়েছে না, প্রথম তো একদম ছোট্ট একটা হয়েছে 19 জন, সব মিলিয়ে পুরো 28। তারপরে তো বেশ না, বাংলো 41-42-এর মতো হয়েছে, মাঝে মাঝে কিছু কিছু বাড়ছে। না, বিভিন্ন ক্ষেত্রে এই যে মন্ত্রী থাকার সময় তারপরে সংসদে উনি যে ডিসিশনগুলো নিতেন, এতে কি আপনারা খুশি ছিলেন? নেতৃত্বে ডিসিশন নিতেন, আপনাদের সাথে কি আলোচনা করে কি ডিসিশনগুলো নিতেন, না ক্যাবিনেট মিটিং তো একটা আলোচনা, না উনি নিজেই নিতেন এগুলো? ক্যাবিনেট সরকারি কাজের বিষয়টা তো ফর্মালিটি এটা ছিল, সেটা ক্যাবিনেট, সাপ্তাহিক ক্যাবিনেট, ওখানে তো একটা আলোচনা হতো। আর মাঝে মাঝে দলীয় মিটিংও হতো। তো দলীয় মিটিং এর সরকারি বিষয়ের সিদ্ধান্তটা, এটা আমাদের দেশে চর্চাটা নেই। এটা কি হওয়া উচিত না? এটা হলে ভালো, দুটো যদি একসাথে করে না, দল এবং সরকার দুটা যদি ডিসিশনটা একটা কোঅর্ডিনেশন থাকে, তাহলে ডিসিশনটা অধিকাংশ ক্ষেত্রে কারেক্ট। না স্যার, আমি বলতে চাইছি যে স্যার ক্যাবিনেট মিটিং এ নেতৃত্বে ডিসিশন উনি কি ক্যাবিনেট মিটিং এ তো আপনি নিজেই বুঝেন নিজেই একা ডিসিশন নিতে কেউ পারে না। ওখানে তো ডিসিশন মন্ত্রিসভা বসে, সব সচিবরা থাকে, মানে রিলেটেড যারা সচিবরা থাকে। আচ্ছা স্যার, 96 যখন উনি প্রাইম মিনিস্টার হলেন স্যার, সেখানে কিছু করাপশন আমার বিরুদ্ধে এসছে, যেমন স্যার ক্রিকেট, এই বিষয়ে আপনি একটু বলবেন? আমি একটা কথা আপনাকে বলতে চাই, ফ্রিগেটের ব্যাপারটা এগুলো আমার শোনা কথা। আচ্ছা, আপনি কি শুনেছেন? ফ্রিগেট এবং না, ফ্রিগেটটা আগে আসে স্যার। এগুলো আব্দুল্লাহ মিন্টু একটাতে, আর একটাতে নূর আলী। আব্দুল আওয়াল কোনটাই স্যার? ফ্রিগেটটা বোধহয় আব্দুল্লাহ মিন্টু। এইভাবে কি তার সাথে কি ডিল হলো, কত কোটি টাকা, এটা সম্বন্ধে কি জানেন? আপনি প্রধানমন্ত্রী হলে আপনাকে আমার সাথে আলাপ করবেন না, আপনার তো স্যার পার্টির ধরেন আমি শুনেছি যে এখানে একটা লেনদেনের ব্যাপার ছিল, এই যে নূর আলী মিন্টু। না, এটা তো ক্রিকেট, নূর আলী তো মনে হয় স্যার ক্রিকেটটাকে বলে দোনোটাই। স্যার ক্রিকেটের ব্যাপারে আপনি কি জানেন? কারণ আমাদের এখানে বেশ কিছু আরো ক্রিকেট নেতারা আসছিলেন, তারাও বেশ কিছু ইনফরমেশন দিয়ে গেছেন, এবং আপনি এত বড় যে পুরাতন সদস্য, আপনি অবশ্যই কিছু না কিছু শুনেছেন অথবা দেখেছেন বা জেনেছেন। আমি সেটাই আমরা জানতে চাচ্ছি আর কি স্যার, আপনার মতামত ক্রিকেট ক্রয়ের দুর্নীতির ব্যাপারে। ক্রিকেটে কমিশনের ভাগাভাগি ছিল, এটা আমি শুনেছি। এই কমিশনটা কত পার্সেন্ট কে নিল স্যার? পার্সেন্টেজটা আমি জানি না, তবে এটা নেত্রীকেও দেওয়া হয়েছে, এটা নেত্রী আর কাউকে দেওয়া হয়নি স্যার? নেত্রী তো এখানে প্রধানমন্ত্রী তো কি মিন্টু সাহেব দিচ্ছে না আর কেউ দিয়েছে? ক্রিকেটের সাথে মিন্টু সাহেব ছিল, মিন্টু সাহেব দিয়েছে। মিন্টু সাহেবের তো একটা বড় পাওনা, বড় ভাগ অবশ্যই নিয়েছেন উনি। এটা তো স্বাভাবিক কারণে মিন্টু সাহেবের নেত্রীর মধ্যে আলাপ আলোচনা, মানে জি এই কমিশনটা তাহলে কি মিন্টু সাহেব নিজের সুদা সদানে নেত্রী পাঠিয়ে দিয়ে এসছেন? এসব টাকা তো নেত্রী টাকা নেত্রী নিজেই নেয়। নিয়ে কোথায় রাখেন স্যার এতগুলো টাকা, এত কোটি কোটি টাকা? আমি অ্যামাউন্টটা এক্স্যাক্টলি জানি। স্যার মিগ 29 কার ছিল স্যার ইনভলভমেন্ট?
যে ওটা একটা তো নুরালি ছিল। না, ক্রিকেট তো ছিল আব্দুল আল মিন্টু। জি, আর ওই মেয়ে হলো নুরালি। এই কত টাকা দিয়েছে স্যার? ওটা ওই ওয়ার নাতির মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মাঝখানে আর কোনো তৃতীয় পক্ষ ছিল না? না, তৃতীয় পক্ষ ছিল বলে আমার জানা। আচ্ছা স্যার, পাওয়ার সেক্টরে আপনাদের সময় বেশ কয়েকটা স্যার এই যে স্যার আমি এই জায়গায় একটু আপনার সাথে কথা বলবো ফ্রিগেটের ব্যাপারে। আব্দুল্লাহ মিন্টু কিভাবে নেত্রীর সংস্পর্শে আসলেন, এটার ডেভেলপমেন্টটা কিভাবে হলো, এই ব্যাপারে যদি আপনি আমাদের। আব্দুল্লাহ মিন্টু যেহেতু 96 এর ইলেকশনে একটা ভূমিকা নিয়েছে, জনতার মঞ্চেও তো নিয়েছে। হ্যাঁ, সবকিছুতে। সেখানে তার কি একটা উদ্দেশ্য ছিল, কাজে বড় বড় কাজগুলোতে ব্যবসায়ী তো ব্যবসা করবে, এবং আমি ব্যাকগ্রাউন্ড সেটাই মনে করি, সবই নষ্ট করেছি। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট তারপরে এটাকে ডেভেলপ করলো কিভাবে, সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। ডেভেলপ, ওনাদের সম্পর্কটা কিন্তু বহুদিন। ওনাদের সম্পর্ক নেত্রী দেশে আসা 2-4 বছরের মধ্যেই কিন্তু আব্দুল্লাহ মিন্টু অবাধ যাতায়াত ছিল নেত্রীর বাসায়। সেই থেকে সম্পর্কটা বিল্ড আপ করছে। সম্পর্কটা মাঝখানে 96-এ ছিল, 98-9 এর দিকে নেত্রীর সাথে খারাপ হয়নি অতটা, কিন্তু কিবরিয়া সাহেবের কারণে মিন্টু সাহেব আস্তে আস্তে দূরে সরে গেছে। কিবরিয়া সাহেবের সাথে একটু সংঘাত হয়েছে মিন্টু সাহেব, কি কারণে? স্বার্থের কনফ্লিক্ট। কথা, মিন্টু সাহেব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করতে চাইছে, কিবরিয়া সাহেবের পছন্দ হয়নি। তারপরে স্টক মার্কেট টার্গেট সহ বিভিন্ন জায়গায়, এগুলো কিবরিয়া সাহেব পছন্দ করে নাই, যে কারণে কিবরিয়া সাহেবের সাথে নষ্ট হয়েছে। আচ্ছা স্যার, মিন্টু সাথে যে শেখ হাসিনার ফ্রিগেট নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা কি একটা দেশের নেত্রী হিসাবে ওনার কি উচিত ছিল এবার সরাসরি মিন্টুর সাথে ডিল করাটা? দেশের নেত্রী হিসেবে অবশ্যই উচিত। তো অবশ্যই, বাট আমার কথা হলো যে আপনারা কি এটাকে একটা গাইডলাইন দেননি নেত্রীকে, বা কিছু বলেননি যে দেখেন নেত্রী ভবিষ্যতে তো এই মিন্টু আজকে আপনার সাথে আজকে কাজকে চলে যাবে বিএনপিতে, আবার এটাকে ইউজ করবে, এই ব্যাপারে আপনারা কোনো সাজেশন দেননি? নেত্রীর সাথে যখন যা এসব ব্যাপারে সম্পর্ক থাকে, তখন উনি আসলে উনি যখন তাকে বিশ্বাস করেন পুরোপুরি করেন, এটা সমালোচনাটা উনি সহ্য করতেন। সমালোচনাটা সহ্য করতেন? এটা তোমার ব্যাপার না, তুমি কেন বলতে? স্যার আমার মনে হয় আমরা একটু ব্রেক করতে পারি, আপনি একটু চা নাস্তা করেন স্যার, আমরা আবার একটু পরে আপনার সাথে এসে আমরা আলোচনায় বসবো। ধন্যবাদ। আমি কি এখানে বলবো না স্যার, কি আপনি ডু ইউ ওয়ান্ট টু ফর ফলোয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা একটু স্যারকে একটু